সে মুখে এক তিলও মাংস নেই, সে মুখ সাদা ধবধবে হাড়ের, মুখ নাক চোখের জায়গায় তিনটে গর্ত, দু ঠোঁটের জায়গায় দুসারি দাঁত বেরিয়ে রয়েছে। এতক্ষণ তবে এই পোশাক পরা কঙ্কালটাই গাড়ি চালিয়ে আসছে। গাড়ির ভিতরে অট্টহাসির আওয়াজ আরো বেড়ে উঠল। আর সইতে পারলাম না। সেই ভীষণ অট্টহাসি শুনতে শুনতে আমি একেবারে অজ্ঞান হয়ে গেলুম। গল্প হলো এক সম্ভাবনাময় জগৎ। কখনো তা আতঙ্কের, আবার কখনো সম্পর্কের শীতলতার আভাস দেয়। সেই জগতের একটু একটু অংশ করে সবাইকে শোনাবে এই ইতিমুভিয়া। হেমেন্দ্র কুমার রায়ের জন্ম 1888 সালে। কিশোরদের জন্য লিখে গেছেন অনেক রহস্য, অ্যাডভেঞ্চার, অলৌকিক এবং ভৌতিক গল্পেও তার জুড়ি মেলা ভার। তার সৃষ্টির মধ্যে উল্লেখযোগ্য চরিত্র জয়ন্ত মানিক, ইন্সপেক্টর সুন্দরবাবু। তার লেখা বিখ্যাত বই বলতে যখের ধন, জয়ন্তের কীর্তি, আবার যখের ধন ইত্যাদি। শুধু লেখক নয়, তিনি ছিলেন একজন সফল গীতিকারও। তার মৃত্যু হয় 1963 সালে। আমাদের আজকের গল্প মৃত্যুপুরী সিরিজের 10th এপিসোড হেমেন্দ্র কুমার রায়ের কলমে সারথি। ম্যালেরিয়ার মতন ছ্যাঁচড়া অসুখ পৃথিবীতে আর কিছু আছে কি? আমার তো মনে হয় না। এই দেখুন না, শখ করে সেদিন ঢাকুরিয়ার লেক দেখতে গিয়েছিলাম সন্ধ্যার একটু আগে। হঠাৎ কাঁপুনি দিয়ে আমার জ্বর এলো। সে কি যে সে জ্বর, যে সে কাঁপুনি! না পারি দাঁড়াতে, না পারি বসতে, একেবারে ঘাসের উপর পড়লুম শুয়ে। কি শীত রে বাপ! পারছিলাম না সহ্য করতে। পা থেকে মাথা পর্যন্ত চাদর মুড়ি দিয়ে কাঁপতে কাঁপতে যেন আচ্ছন্নের মতো হয়ে রইলুম। সেইভাবে কতক্ষণ ছিলাম ভগবানই জানেন। তবে একবার চাদরের ভিতর থেকে জুলজুল করে চোখ মেলে উঁকি মেরে দেখলুম চারিদিকে গাঢ় অন্ধকারের মেলা বসেছে। কোথাও কোনো জনমানবের সাড়া নেই। বুকটা ছ্যাঁত করে উঠল। কোথায় বাগবাজারে আমার বাড়ি, আর কোথায় আমি পড়ে আছি একলা। গুন্ডায় গলায় ছুরি বসাতে পারে, সাপে কামড়াতে পারে, বিনা চিকিৎসায় প্রাণ পাখি ফুরুত করে পালিয়ে যেতে পারে। বাড়ির লোক এতক্ষণে হয়তো ভেবে সারা হচ্ছে, আর তো এখানে থাকা চলে না। যেমন করে হোক আমাকে আজ বাড়ি যেতেই হবে। অনেক কষ্টে উঠে দাঁড়ালাম। গায়ের ভিতর দিয়ে তখনও যেন আগুনের ঝলক ছুটছে। চোখের সামনে দিয়ে যেন রাশি রাশি সর্ষে ফুল নাচতে নাচতে একবার আধার সাগরে ডুবে যাচ্ছে, আর একবার ভেসে উঠছে। প্রতিবার পা ফেলিয়ার মনে হয় এই বুঝি আমি দরাম করে পপাত ধরণী তল হলুম। তবু থামলাম না, মাতালের মতন টলতে টলতে এগিয়ে চললাম। রাত ঝাঁ ঝাঁ করছে। সেই রাত্রে আমি প্রথম বুঝতে পারলাম পৃথিবী কত বেশি স্তব্ধ হতে পারে। শহরের হট্টগোলে রাগ হয় বটে, কিন্তু এই স্তব্ধতাও সহ্য করা অসম্ভব। একটা ব্যাঙ, কি একটা ঝিঝি পোকা, কি একটা পাহারাওয়ালার নাক পর্যন্ত ডাকছে না।
গাছের পাতায় বাতাসের একটু নিঃশ্বাস পর্যন্ত শোনা যাচ্ছে না। সারি সারি কোম্পানির আলোর থামগুলো নীরবে দাঁড়িয়ে জ্বলন্ত চোখে যেন থমথমে অন্ধকারকে নিরীক্ষণ করছে। তিমির তুলির প্রলেপ মাখানো গাছপালার ফাঁকে ফাঁকে বাড়ির পর বাড়ি দেখা যাচ্ছে, কিন্তু তারাও যেন প্রেতপুরীর মতন নিস্তব্ধতার ভিতর থেকে একটা ঘুম ভাঙা খোকার কান্নার আওয়াজ পর্যন্ত শোনা যাচ্ছে না। কে যেন আজ নিশুতির মন্ত্র পড়ে সমস্ত জগৎকে বোবা করে দিয়ে গেছে। জ্বরের ঘোরে চলেছি তো চলেছি, এই নিস্তব্ধ পল্লী ছেড়ে শহরের শব্দের রাজ্যে গিয়ে পড়বার জন্যে প্রাণ যেন আইঢাই করতে লাগলো। তবু এ পথ আর শেষ হতে চায় না। এই পথ যেন আজও শেষ হবে না, কালও শেষ হবে না। আমাকে যেন কোনো অভিশপ্ত আত্মার মতো চলতে হবে অনন্তকাল ধরে। এক বেচারা ইহুদির গল্প পড়েছিল, কার সাপে নাকি তাকে অনন্তকাল ধরে সারা বিশ্বে ছোটাছুটি করতে হয়েছিল। আমারও তাই হলো নাকি? মাথাটা একবার নাড়া দিয়ে ভাবলুম, ধুর ছাই, এসব কি উদ্ভট কথা ভাবছি। জ্বরের ঘোরে মাথা খারাপ হয়ে গেল নাকি? মাঝে মাঝে এক একটা মাঠ যেন এক একটা অন্ধকারের মায়া সরোবর। সেখান দিয়ে যেন অন্ধকারের ঢেউ বইছে, অন্ধকারের স্রোত ছুটে আসছে আমাকে গ্রাস করবার জন্যে। অন্ধকারের তরঙ্গের ভিতরে গাছগুলোকে দেখাচ্ছে যেন বড় বড় দৈত্য দানবের মতো। পথিকের হৃৎপিণ্ড ছিঁড়ে খাওয়ার জন্যে তারা ওঁত পেতে প্রস্তুত হয়ে আছে। কান্না ভরা কনকনে বাতাস এসে চুপি চুপি যেন আমার কানে কানে বলে যাচ্ছে, ওই নিঝুম রাতের অজানা মানুষ, এই মৃত্যুপুরীর ভিতর দিয়ে কোথায় চলেছ তুমি? আমার কথা শোনো, ভূত প্রেতেরা একে একে জেগে উঠছে। এই বেলা প্রাণ নিয়ে পালিয়ে যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও গো। আরো খানিক অগ্রসর হয়ে মনে হলো পৃথিবীর সমস্ত শব্দ এসে আমার দুই পায়ের দুই জুতোর ভিতরে আশ্রয় নিয়েছে। প্রত্যেকবার পা ফেলি আর সেই শব্দগুলো জুতোর ভিতর থেকে চমকে চমকে ওঠে। রাজপথের উপরে আছাড় খেয়ে পড়ে চমকে চমকে শব্দ তোলে। শব্দ শুনতে চাই, নিজের পায়ের শব্দ পাচ্ছি, কিন্তু কেন জানি না সে শব্দ শুনে শুনে আমার মন খুশি হবে কি আরো বেশি নেতিয়ে পড়তে লাগলো। সে যেন রাজপথে ঘুমন্ত কোনো অশরীরী আত্মার চিৎকার আমার পদাঘাতে সে যন্ত্রণায় গর্জে উঠছে। এতক্ষণ পরে বাস রোডের মোড়ে এসে পড়লাম। অস্বস্তির নিঃশ্বাস ফেলে ট্রামওয়ের একটা লোহার থামে ঠেসান দিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ জিরিয়ে নিল। এখানটাও যেমনি নির্জন ও তেমনি নিস্তব্ধ, তাহলেও আমার মন যেন অনেকটা আরাম পেলে। এই তো ট্রামের রাস্তা, এই পথ ধরে সিধে গেলেই যত মাইল দূরেই থাক আমাদের পাড়া বাগবাজার পাওয়া যাবেই যাবে। খানিক দূর এগুতে পারলেই লোকজনের সাড়াও পাবো নিশ্চয়। আর ট্রাম বাস বন্ধ হলেও ট্যাক্সি মিলেও তো অসম্ভব নয়। তখন জ্বরে আমার চোখ ছলছল করছে, মাথা ঘুরছে। বারবার ইচ্ছে হতে লাগলো রাস্তার উপরে লম্বা হয়ে শুয়ে পড়বার জন্যে। কেবল বাপি মায়ের বিষণ্ণ মুখের কথা ভেবেই মনের সেই ইচ্ছে দমন করলাম অনেক কষ্টে। নিজে নিজেই বললাম, মন তুমি শান্ত হও, এই পথের শেষেই আছে তোমার বাড়ি, তোমার আত্মীয় স্বজন, তোমার নরম তুলতুলে বিছানা। কোনো রকমের চোখ বুঝে এই পথটুকু পার হতে পারলেই ব্যাস
সকল কষ্ট, সকল ভাবনার অবসান। হঠাৎ দূর থেকে একটা শব্দ জেগে উঠে চারিদিকের নিস্তব্ধতার মুখে যেন ভাষা দিলে। ঘর 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 করে একটা বাজ ডাকার মতন শব্দ আমার দিকে এগিয়ে আসছে। তারপরেই শুনলাম ভিপুর আওয়াজ। আহ্লাদে চাঙ্গা আর সোজা হয়ে দাঁড়িয়ে পথের দিকে তাকিয়ে রইলাম। তারপরেই দেখা গেল নিচে দুটো আর উপরে একটা আলো। তিনটে আলো দেখে বুঝলাম ট্যাক্সি নয়, বাস আসছে। তাহলে জ্বরের ধমকে আমি ভুল বুঝেছিলাম। বাস যখন চলছে তখন রাত খুব বেশি হয়নি, কিন্তু কি আশ্চর্য, এরই মধ্যে এই অঞ্চলটা এমন ভয়ানক নিস্তব্ধ হয়ে পড়ে। আমার কলকাতার গোলমাল বেঁচে থাক বাবা, এই অঞ্চলে আবার ভদ্রলোক বাস করে নাকি? কিন্তু বাসের আলো অত বেশি জ্বলছে কেন? সামনের সারা পথে সে যেন আগুনের ঢেউ বইয়ে ছুটে আসছে। আর এই নিরালা পথে অত জোরে হর্ন বাজাবারই বা প্রয়োজন কি? এই অঞ্চলের সন্ধ্যের পরে ঘুম কাতরে লোকগুলোর কানে যে তালা ধরে যাবে। ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে ধুলোয় ধুলোয় পথ অন্ধকার করে একখানা রাঙা টকটকে মস্ত বাস আমার কাছে এসে হঠাৎ দাঁড়িয়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে একজন তীব্র তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে উঠল, ए धर्मतला वेस्ली समझार, धर्मतला वेस्ली समझार, आस्ते आस्ते आस्ते। ए रम्बे धर्मतला वेस्ली ओटुन 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 ओटुन, धर्मतला वेस्ली समझार, ভেতরে খালি আছে জান না। ধর্মতলা 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 সমঝার সমঝার, ধর্মতলা ওয়েসলি না, নিউটন যাবে না। ধর্মতলা ওয়েসলি সমঝার, আস্তে লেডিস। আমি তাড়াতাড়ি বাসে উঠে একখানা গদি মোড়া আসনের উপর গিয়ে ধপ করে বসলাম। হোক শ্যামবাজারের বাস। এই স্তব্ধ মরার মুল্লুক থেকে এখন তো সরে পড়ি। শ্যামবাজার থেকে বাগবাজার পায়ে হেঁটে যেতে এমন বিশেষ দেরি লাগবে না। কিন্তু কেন জানি না, বাসের ভিতরে ঢুকেই আমার মনে হলো আমি যেন এক জগৎ ছেড়ে আর এক অচেনা জগতের ভিতরে প্রবেশ করলাম। বাস ছুটছে, তার হর্ন বাজছে, এত বেগে বাস ছুটছে, তার জানলা দরজাগুলো সব খোলা রয়েছে, অথচ বাইরে থেকে বাতাসের একটুখানি ঝলক পর্যন্ত আমার গায়ে লাগছে না। ভারী অবাক হয়ে গেল। ওর জ্বর কি এত বেশি উঠেছে যে দেহের অনুভব করবার ক্ষমতাটুকু আর নেই? পথ এমনি নির্জন আর নিঃসার, কিন্তু বাতাসও কি আজ ঘুমিয়ে পড়েছে? আমার খালি মনে হতে লাগলো দম বন্ধ হয়ে আজ সারা পৃথিবী মারা পড়েছে, তার কোথাও আর জীবনের লক্ষ্য নেই। বেঁচে আছি খালি আমি, এই বাসের ড্রাইভার আর কন্ডাক্টর। আমরা তিনজন ছাড়া বাসের ভিতরেও আর কোনো আরোহী ছিল না। থাকবেই বা কেন? এত রাতে কার ঘাড়ে ভূত চাপবে যে বাসে চড়ে বেড়াতে বেরোবে? বাসে ভিপু বাজছে আর বাজছে আর বাজছে, কান যে ঝালাপালা হয়ে গেল। কন্ডাক্টরের দিকে ফিরে বিরক্ত স্বরে বললুম, ড্রাইভারকে বারণ করে দাও, পথে লোকও নেই, গাড়িও নেই, তবু এত হর্ন বাজাচ্ছে কেন? লোকটা সিক, মস্ত বড় লম্বা দেহ, মস্ত বড় দাড়ি। সে কালা আর বোবার মতো আমার পানে তাকিয়ে রইল। আমি আবার বললুম, আরে শুনতে পাচ্ছ? হর্নটা দিতে ড্রাইভারকে বারণ করো। সে তবু জবাব দিলে না।
ড্রাইভারকে হর্ন থামাতেও বললে না। লোকটা সত্যি কি বোবাকালা, কিন্তু না, তাই বা কি করে হবে? এই খানিক আগেই তো চেঁচিয়ে পাড়া মাত করছিল। কি জানি, সে বোধহয় আমার কথার জবাব দিতে চায় না। এরা কি ভেবেছে এদের ভিপুর আওয়াজে সারা শহরের ঘুম ভেঙে যাবে, আর তাহলেই সবাই বিছানা ছেড়ে লাফিয়ে পড়ে এসে বাসের প্যাসেঞ্জার হয়ে বসবে? কিন্তু শহর জাগবার কোনো লক্ষণ প্রকাশ করলে না। পথের আশেপাশে নেড়ি কুকুরগুলোও আরাম করে কুণ্ডলি পাকিয়ে ঘুমোচ্ছিল, কিন্তু বাসের সারা পেয়েই তারা তাড়াতাড়ি উঠে ল্যাজ পেটের তলায় ঢুকিয়ে ছুটে পালাতে লাগলো। ভয়ে কেউ কেউ করে কাঁদতে লাগলো। আজকে বাইরের জীবের সারা পাওয়া যাচ্ছে কেবল ওই কুকুরগুলোর কাছ থেকে, কিন্তু তারাও দেখা দিয়েই অদৃশ্য হচ্ছে। আচ্ছা, কুকুরগুলো আমাদের বাস দেখে পালাচ্ছে কেন? মনের ভিতরে কেবল এই প্রশ্নই জাগতে লাগলো, কেন? কন্ডাক্টর কেন আমার কথার জবাব দিচ্ছে না? কেন? ড্রাইভার কেন ক্রমাগত ভেপু বাজাচ্ছে? কেন কেন কেন? কন্ডাক্টরের দিকে ফিরে বললুম, তোমার ভাড়ার পয়সা নাও। সে মস্ত একখানা কালো হাত বাড়ালে। ভাড়া দিয়ে টিকিট নেবার সময় আমার হাতে তার হাতের ছোঁয়া লাগলো। উফ, অমনি মনে হলো কে যেন একখানা তীক্ষ্ণ বরফের ছুরি দিয়ে আমার হাতে খ্যাঁচ করে খোঁচা মারলে। জ্যান্ত মানুষের হাত এমন কনকনে ঠান্ডা হয়? আশ্চর্য হয়ে তার মুখের দিকে তাকালো। তার লম্বা চুল আর দাড়ি গোফের জঙ্গলে ভরা মুখখানা বাসি মরার মতো স্থির। তার চোখের পলকও পড়ছে না। তার চোখ যেন পাথরে গড়া। আমার বুক গুড়গুড় করতে লাগলো। আজকের শহরের এই নির্জনতা, পৃথিবীর এই নিস্তব্ধতা, বাতাসের এই অভাব, ভাড়াটে বাসের এই ভিপুর আওয়াজ, কন্ডাক্টরের এই উদাসীন মূর্তি, সমস্তই যেন রহস্যময়, সমস্তই যেন অস্বাভাবিক। কি কুক্ষণে আজ বাড়ির বাইরে পা দিয়েছি। যতবার ফিরে তাকাই ততবারই কন্ডাক্টরের সেই মরার মতো স্থির মুখ আর পলক হারা পাথরের দৃষ্টি চোখে পড়ে। কেমন একটা অমানসিক ভাবে আমার মনটা ছেয়ে গেল। আর সহ্য করতে পারলুম না। সামনের বেঞ্চের উপরে দু হাতের ভিতরে মাথা রেখে চোখ বুজে আমি চুপ করে বসে রইলুম। ভাবলাম শ্যামবাজারে পৌঁছবার আগে আর মাথা তুলে চাইব না, কিন্তু মাথা তুলতে হলো, আবার চোখও খুলতে হলো। আধ ঘন্টার বেশি সময় কেটে গেছে। গাড়িও না থেমে ক্রমাগত ছুটেছে, তবুও এখনো শ্যামবাজার এলো না কেন? মুখ তুলে জানলা দিয়ে মুখ বাড়িয়ে আমার আর বিস্ময়ের সীমা রইল না। শ্যামবাজার তো দূরের কথা, গাড়ি এখনো ভবানীপুরেই আসেনি। অথচ গাড়ি এত বেগে ছুটছে যে পথের দুপাশের বাড়িগুলো তীরের মতন পিছনে সরে যাচ্ছে। ইও কি সম্ভব? হতভম্বের মতন মুখ ফিরিয়েই দেখি গাড়ির ভিতরে 10-12 জন লোক বসে রয়েছে। নিজের চোখেও আমি বিশ্বাস করতে পারলাম না। আমি হলপ করে বলতে পারি এতক্ষণের ভিতরে গাড়ি একবারও থামেনি। তবু কোত্থেকে এলো এরা? কখন এরা গাড়িতে উঠল? একে একে সকলের মুখের পানে তাকিয়ে দেখলাম সব মুখই যেন মরার মতন স্থির, নির্বিকার। সব চোখের পাথরে দৃষ্টি যেন আড়ষ্ট হয়ে রয়েছে। কে যেন শ্মশান থেকে কয়েকটা মৃতদেহ তুলে নিয়ে
বেঞ্চের উপর সারি সারি বসিয়ে দিয়ে গেছে। তাদের ভিতরে বাঙালি আছে, বিহারি আছে, সাহেব আছে, কিন্তু তারা সবাই চেয়ে আছে আমার দিকেই। সে চাহনিতে কোনো ভাবের আমেজ নেই। সে চাহনি যেন চাহনিই নয়, অথচ সেটা দেখলেই গা ছমছম করে ওঠে, দেহের রক্ত ঠান্ডা হয়ে যায়। তাদের চাহনি যেন চোখের ভিতর থেকে আসছে না আসছে আলোকের ওপার থেকে, অন্ধকারের আত্মার ভিতর থেকে, যে দেশে জ্যান্ত মানুষ নেই সেই দেশ থেকে। ভাবলে হীন, অথচ কি ভয়ানক তাদের চাহনি। আর একটা আশ্চর্য ব্যাপার এই যে গাড়ির ঝাঁকুনিতেও তাদের দেহ এক চুলও নড়ছে না। গাড়ির ভিতরে বসেও তাদের দেহ যেন গাড়িকে না ছুঁয়ে শূন্যে বিরাজ করছে। মনে হতে লাগলো আমার অজ্ঞাত সারে যেমন হঠাৎ তারা গাড়ির ভিতরে উড়ে এসে জুড়ে বসেছে, তেমনি হঠাৎ তারা আবার হাওয়া হয়ে হাওয়ার সঙ্গেই মিলিয়ে যেতে পারে আমার অজান্তেই। যেন তারা ছায়ার কায়াহীন অনুচর, দেখা দেয় কিন্তু ধরা দেয় না। তাদের দেখা যায় কিন্তু ধরা যায় না। আমার সভয় দৃষ্টি আবার পথের দিকে ফিরিয়ে নিলাম। গাড়ি তেমনি হিচকি তোলা আওয়াজের মতন ভেপুর শব্দ করতে করতে তীর বেগে ছুটছে, কিন্তু তখনও ভবানীপুরে আসেনি। আমি শ্যামবাজার না সোজা জমালয়ের দিকে চলেছি। কি এক দুঃসহ অজানা টানে অস্থির হয়ে চোখ আবার গাড়ির ভেতরে ফেরালুম। গাড়িতে ইতিমধ্যেই লোকের সংখ্যা আরও বেড়ে উঠেছে। তারা অস্থির নেত্রে আমার দিকে তাকিয়ে আছে। সমস্ত গাড়ির ভিতরে একটা বোটকা গন্ধ ভেসে বেড়াচ্ছে, যেন বাসি মরার গন্ধ। হাসপাতালের মরার ঘরে গিয়ে আমি একবার একই রকম গন্ধ পেয়েছিলাম। আমার সর্বাঙ্গে কাঁটা দিলে বুকের কাছটা শিউরে শিউরে উঠতে লাগলো। আমি কি জেগে আছি না স্বপ্ন দেখছি? আর থাকতে না পেরে হঠাৎ চেঁচিয়ে উঠে বললুম, এই কন্ডাক্টর, গাড়ি বাঁধো, নামবো। কন্ডাক্টর কোনো সাড়া দিলে না, গাড়িও থামবার চেষ্টা করলে না। আবার বললাম, এই কন্ডাক্টর, গাড়ি বাঁধো, নামবো। কিন্তু কোনো ফল হলো না। রেগে গিয়ে কন্ডাক্টরের দেহ ধরে আমি নাড়া দিতে লাগলাম, কিন্তু তাকে ছুঁতেও পারলাম না। চোখের সামনে তাকে স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু তাকে স্পর্শ করতে পারছি না। সে দেহ যেন হাওয়া দিয়ে তৈরি। হঠাৎ গাড়ির সব লোক একসঙ্গে অট্টহাস্য করতে শুরু করে দিলে। সে অদ্ভুত বিভৎস হাসি আসছে যেন অনেক দূর থেকে, অনেক আকাশ বাতাস ভেদ করে, অনেক সমুদ্র প্রান্তর পার হয়ে, অনেক নরকের অন্ধকারে ডুব দিয়ে। অথচ তার আওয়াজ এত স্পষ্ট যে আমার কান যেন ফেটে যাওয়ার মতো হলো। আমি পাগলের মতো চিৎকার করে বললাম, গাড়ি থামাও, জলদি গাড়ি থামাও, এই ড্রাইভার, গাড়ি থামাও। গাড়ি থামানো ঘন্টার দড়ি ধরে আমি ঘন ঘন নাড়তে লাগলো। ড্রাইভার এতক্ষণ পরে আমার দিকে মুখ ফেরালো। সে মুখে এক তিলও মাংস নেই। সে মুখ সাদা ধবধবে হাড়ের। মুখ, নাক, চোখের জায়গায় তিনটে গর্ত, দু ঠোঁটের জায়গায় দুসারি দাঁত বেরিয়ে রয়েছে। এতক্ষণ তবে এই পোশাক পরা কঙ্কালটাই গাড়ি চালিয়ে আসছে। গাড়ির ভিতরে অট্টহাসির আওয়াজ আরো বেড়ে উঠল। আর সইতে পারলাম না। সেই ভীষণ অট্টহাসি শুনতে শুনতে আমি একেবারে অজ্ঞান হয়ে গেলুম।
জ্ঞান হলে দেখলুম নিজের ঘরের বিছানায় শুয়ে আছি। আমার চারপাশে বসে মা, বাবা, ভাই বোনেরা। শুনলুম আমি নাকি বনহুগলি রোডের ফুটপাতের উপরে জ্বরের ঘোরে বেহুশ হয়ে শুয়েছিলাম। কালকে রাতের বিভীষিকার কথা সকলকে বললাম। বাবা বললেন, আরে ওসব কিচ্ছু না, বাজে কথা। জ্বরের ঝোঁকে লেকের ধার থেকে রসা রোড পর্যন্ত এসেই তুমি বেহুশ হয়ে পড়েছিলে, তারপর ওই সব খেয়াল দেখেছো। কিন্তু আমার মন বলতে লাগলো, না না, আমি যা দেখেছি তা খেয়াল নয়। তা কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের মতো শুভরাত্রি। ইতি মৌপিয়া।